আমরা প্রতিদিন যে খবর দেখি বা পড়ি, আচ্ছা, কখনো কি মনে হয়েছে এর পেছনে কারা আছে? মানে কারা ঠিক করে দিচ্ছে যে কোন খবরটা আমরা দেখব আর কোনটা দেখব না? চলুন আজকের এই বিশ্লেষণে এই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, টিভিতে বা অনলাইনে যা দেখানো হচ্ছে সেটাই কি পুরো সত্যি? মানে একটা ঘটনার সবটা কি আমাদের সামনে আসছে, নাকি পুরোটাই একটা সাজানো দৃষ্টিভঙ্গি? ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে দুটো কনসেপ্ট একদম পরিষ্কার থাকা দরকার। একটা হলো গ্লোবাল ফ্লো, মানে খবরের একটা একমুখী স্রোত। ভাবা যায় একটা সময় ছিল যখন খবর আসতো শুধু পশ্চিমের দেশগুলো থেকে আর ছড়িয়ে পড়তো সারা বিশ্বে। আর ঠিক এর উল্টোটা হলো কন্ট্রাফ্লো, মানে এই একচেটিয়া ব্যবস্থার বিরুদ্ধে একটা পাল্টা স্রোত। তো চলুন প্রথমে এই পুরনো সিস্টেমটা নিয়েই কথা বলি। একটা সময় ছিল যখন সারা দুনিয়ার খবরের প্রবাহটা ছিল, আচ্ছা বলা যেতে পারে একটা একমুখী নদীর মতো। আর সেই নদীর উৎসটা ছিল পশ্চিমে। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। মাত্র ৩টা পশ্চিমা সংস্থা, হ্যাঁ, মাত্র ৩টা, সারা পৃথিবীর প্রায় ৮০% খবর সাপ্লাই দিত। ভাবা যায়? এটাকে তো তথ্যের উপর একরকম মনোপলি বা একচেটিয়া আধিপত্য ছাড়া আর কিছুই বলা যায় না। আর এই বিগ থ্রি কারা ছিল? আমেরিকার অ্যাসোসিয়েটেড প্রেস, মানে এপি, ব্রিটেনের রয়টার্স আর ফ্রান্সের এএফপি। এদের সবার জন্য পশ্চিমে, আর ইতিহাসও অনেক পুরনো। তো বোঝাই যাচ্ছে খবরগুলো কোন দৃষ্টিকোণ থেকে পরিবেশন করা হতো। এই পশ্চিমা প্রভাবের সবচেয়ে শক্তিশালী উদাহরণটা ছিল একটা বিশেষ যুগ, যেটাকে বলা হয় সিএনএন এফেক্টের যুগ। এমন একটা সময় যখন শুধু একটা ২৪ ঘন্টার নিউজ চ্যানেল, হ্যাঁ, শুধু একটা চ্যানেল, চাইলে একটা দেশের ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি পর্যন্ত বদলে দেওয়ার ক্ষমতা রাখত। ব্যাপারটা কি, ধরুন কোনো দেশে যুদ্ধ বা দুর্ভিক্ষ চলছে, সিএনএন সেই ভয়াবহ আবেগঘন ছবিগুলো সরাসরি নিয়ে এলো লক্ষ লক্ষ মানুষের ড্রয়িং রুমে। তখন কি হয়? সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, আর সেই চাপটা সরাসরি গিয়ে পড়ে সরকারের উপর। সরকার তখন দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়। এটাই হলো সিএনএন এফেক্ট। এর প্রভাবটা এতই বেশি ছিল যে জাতিসংঘের তখনকার মহাসচিব বুথ্রোস বুথ্রোস ঘালি মজা করে বলেছিলেন, সিএনএন যেন সিকিউরিটি কাউন্সিলের ১৬ নম্বর মেম্বার, মানে এর ক্ষমতাটা ঠিক ততটাই। এই একটা কথাতেই কিন্তু এর প্রভাবটা পরিষ্কার হয়ে যায়। তো এই এফেক্টটা আসলে কাজ করে তিনভাবে। এক, এটা যে কোনো ইস্যুকে একেবারে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে, মানে এজেন্ডা সেট করে দেয়। ২, এটা পলিসি মেকার বা নেতাদের ওপর খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা সাংঘাতিক চাপ তৈরি করে। আর ৩, মাঝে মাঝে এমন সব গ্রাফিক ছবি দেখানো হয় যা জনমতকে সরকারের কোনো নীতির বিরুদ্ধেও দাঁড় করিয়ে দিতে পারে। বাস্তবের অনেক উদাহরণ আছে। যেমন ১৯৯২ সালে সোমালিয়ার দুর্ভিক্ষের ছবি দেখিয়ে কিন্তু সিএনএন মানবিক হস্তক্ষেপের জন্য চাপ তৈরি করেছিল। আবার দেখুন, ১৯৯১ সালের গালফ ওয়ারের সময় প্রেসিডেন্ট বুশ সিনিয়র নিজেই স্বীকার করেছেন যে তিনি সিআইএর থেকেও বেশি ইনফরমেশন পেতেন সিএনএন থেকে। আর মোগাদিশুর ঘটনাটা তো আরও মারাত্মক। ১৯৯৩ সালে একজন মৃত মার্কিন সেনার ছবি টিভিতে দেখানোর পরেই জনমতের চাপে আমেরিকা সেখান থেকে সেনা সরাতে বাধ্য হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই যে তথ্যের একমুখী নদী বইছিল, হঠাৎ করেই সেখানে একটা উল্টো স্রোত বইতে শুরু করল। এমন একটা নতুন প্লেয়ার মাঠে নামল যা এই পুরনো সিস্টেমটাকেই চ্যালেঞ্জ করে বসল। হ্যাঁ, আল জাজিরার কথাই বলা হচ্ছে। ১৯৯৬ সালে কাতারে এর জন্ম। আর এর লক্ষ্য ছিল দুটো। এক, আরব বিশ্বে যে সরকারি সেন্সরশিপ ছিল তার বাইরে থেকে স্বাধীন সাংবাদিকতা করা। আর ২, পশ্চিমা মিডিয়ার যে একচেটিয়া রাজত্ব সেটাকে ভেঙে দেয়া। আর আল জাজিরার এই উত্থানের সাথে জন্ম নিল একটা একেবারে নতুন কনসেপ্ট। বিশ্বজুড়ে এর প্রভাবকে বোঝানোর জন্য বলা শুরু হলো আল জাজিরা এফেক্ট। এটা সিএনএন এফেক্টের থেকে অনেকটাই আলাদা। এর মানে হলো এমন একটা অপশ্চিমা মিডিয়ার ক্ষমতা যা তথ্যের ওপর সরকারি বা ওয়েস্টার্ন মনোপলিকে ভেঙে চুরমার করে দেয়, আর এমন সব মানুষদের বা গোষ্ঠীর কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসে যাদের কথা আগে গ্লোবাল স্টেজে শোনাই যেত না।
তাদের মোটো বা মূল মন্ত্রটাই ছিল খুব ইন্টারেস্টিং, মতামত এবং পাল্টা মতামত। মানে একটা ঘটনার শুধু একদিকের ভাষ্য নয়, দুই পক্ষের কথাই শোনা হবে। আরব বিশ্বের মানুষের জন্য এটা ছিল একটা একদম নতুন ব্যাপার। তাহলে চলুন এই দুটো এফেক্টকে পাশাপাশি রেখে দেখি। সিএনএন এফেক্ট ছিল টপ ডাউন, মানে ওপর থেকে নিচে, খবর আসতো পশ্চিম থেকে, আর এর টার্গেট ছিল ক্ষমতাশালীদের পলিসিকে প্রভাবিত করা। অন্যদিকে আল জাজিরা এফেক্ট ছিল ঠিক তার উল্টো, কন্ট্রাফ্লো, মানে দক্ষিণ থেকে উত্তরের দিকে। এর লক্ষ্য ছিল সেই সব মানুষদের ক্ষমতায়ন করা যাদের কোনো আওয়াজ ছিল না। বলতে পারেন সিএনএন এফেক্টের ক্লাসিক উদাহরণ হল সোমালিয়া, আর আল জাজিরা এফেক্টের বিখ্যাত আরব বসন্ত। তো প্রশ্নটা হলো, এই লড়াই শেষ পর্যন্ত জিতল কে? পশ্চিম নাকি বাকি বিশ্ব? খবরের নিয়ন্ত্রণটা কার হাতে গেল? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কেউই না। কারণ এই খেলার মাঠে এখন এমন একজন প্লেয়ার ঢুকে পড়েছে যে আগের সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা এখন এমন একটা সময়ে আছি যেখানে তথ্যের যুদ্ধক্ষেত্রটা পুরোপুরি বদলে গেছে। খবর আর কোনো একটা নদী বা দুটো নদী দিয়ে বয়ে আসে না, এটা এখন যেন হাজার হাজার স্রোতের একটা বিশাল বদ্বীপ। আর এই নতুন শক্তিটা হলো সোশ্যাল মিডিয়া। ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক, এই প্ল্যাটফর্মগুলো তথ্যের নিয়ন্ত্রণকে একেবারে ভেঙে দিয়েছে, মানে ডিসেন্ট্রালাইজড করে দিয়েছে। এখন যে কেউ হাতে একটা স্মার্টফোন থাকলেই একজন গ্লোবাল ব্রডকাস্টার হয়ে যেতে পারে। এখানে কিন্তু সিএনএন এফেক্টের সেই রিয়েল টাইম খবর দেওয়া আর আল জাজিরা এফেক্টের সাধারণ মানুষকে ক্ষমতা দেওয়া, এই দুটো জিনিসই একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এর সবচেয়ে বড় উদাহরণ সিরিয়ার গৃহযুদ্ধ। এটাকে অনেকেই প্রথম সোশ্যাল মিডিয়া ওয়ার বলে থাকেন। কেন? কারণ সেখানে বড় বড় নিউজ এজেন্সি নয়, বরং মাঠের অ্যাক্টিভিস্টরাই ঠিক করে দিচ্ছিল যে কোন খবরটা বাইরে আসবে। আর এই ট্রেন্ডটা কিন্তু আমরা এখন সারা পৃথিবীতেই বিভিন্ন ঘটনা বা আন্দোলনে দেখতে পাচ্ছি। তবে এই নতুন সিস্টেমের সাথে সাথে নতুন বিপদও কিন্তু চলে এসেছে। এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিসইনফরমেশন আর ডিসইনফরমেশন। মানে একটা হলো ভুল তথ্য যা অনিচ্ছাকৃতভাবে ছড়ায়, আর অন্যটা হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো মিথ্যা খবর, যা আরও অনেক বেশি ভয়ঙ্কর। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো এটাই যে আজকের দিনে তথ্যের কোনো অভাব নেই, বরং তথ্যের বন্যা বইছে। তাই এই যুগে সবচেয়ে দামি জিনিসটা হলো বিশ্বাস বা ট্রাস্ট। এখন নিউজ মিডিয়ার কাজ শুধু খবরটা দেওয়ার নয়, বরং কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা যাচাই করে দেওয়া এবং পুরো প্রেক্ষাপটটা তুলে ধরা। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। এই যে তথ্যের এক মহাসাগর আমাদের চারপাশে, এখানে কোনটা বেশি মূল্যবান? যে গল্পটা বলা হচ্ছে সেটা, নাকি যে গল্পটা বলছে সে গল্পকার? ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?